যারা ছাত্রলীগ হিসেবে যাদের কাছে যারা নির্যাতন করেছে, ডিপিরিয়ন করেছে, নিষ্পেষণ করেছে, পরবর্তীতে অনেককে আমি দেখেছি যে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা কৌশল এবং বলছেন তারা। এটা কিসের কৌশল হতে পারে? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান বলে আপনি হামলায় নেমে পড়বেন, কয়দিন পর তো মুসলিম ধর্মের উপরে এটা বৈশ্বিকভাবে আঘাত আসবে যে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে যে দিয়ে হামলা করায়। জুলাই গণ অভ্যুত্থান দেশব্যাপী মানুষের কাছে পরিচিত করে তুলেছে নতুন কিছু নেতৃত্ব, নতুন কিছু মুখ। আমরা বিভিন্ন তরুণ নেতৃত্বের সঙ্গে কথা বলছি এবং জানার চেষ্টা করছি জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত দেশের কি পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন, কি কি সংস্কার হওয়া প্রয়োজন ছিল, কি কি হয়নি এবং কি কি হয়েছে, এবং ভবিষ্যৎ বাংলাদেশকে তারা কেমন দেখছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবেদুল ইসলাম খান, এবং তিনি হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ডাকসু নির্বাচনে তো আপনি হেরেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষের কাছ থেকে এক ধরনের অভিযোগ আছে যে আপনাদের যে অতীত কর্মকাণ্ড, ছাত্রদল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রদল যে গেস্ট রুম, গণরুমের সংস্কৃতি, হল দখল, সিট দখলের রাজনীতি চালু করেছিল, আওয়ামী লীগের মতোই অনেকটা, ছাত্রলীগের মতোই অনেকটা, সেটার কারণেই আসলে ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা, এবং সেটাকে কাজে লাগিয়ে ইসলামী ছাত্র শিবির বলতে গেলে প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। হ্যাঁ, আপনি প্রাথমিকভাবে বলতে পারেন যে রেজাল্টে আমার পরাজয় বরণ করার একটা ঘোষণা এসেছে, কিন্তু এই নির্বাচনকে নিয়ে তো অনেক প্রশ্ন আছে। নির্বাচন পরবর্তী সময়ে পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিতে না ঘা ভাসিয়ে যথাযথভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা যে ধরনের অভিযোগগুলো জানিয়েছিলাম, এখনো পর্যন্ত কোনো স্বচ্ছভাব বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। নীলক্ষেত ইস্যু এসেছে না, সেগুলোর প্রমাণ কি আসে নাই? মিডিয়া নিয়ে এসেছে না? গোটা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে না? অবশ্যই করেছে। প্রথমত এটাকে অস্বীকার করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে। পরবর্তীতে তারা বলেছে নীলক্ষেতে ব্যালট ছাপানোটা কি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে? তা তো করে না, কিন্তু আমরা বলি যে সেটা করে না, কিন্তু আপনারা যে লুকোচুরি করেছেন সেটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। তাছাড়া মিডিয়ার ফাইল থেকে শুরু করে সব কিছু পরিকল্পিত ছিল। জামাতে ইসলাম এবং তার ছাত্র সংগঠন শিবির মবক্রেসির মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের এখানে একটা মব তৈরি করার মধ্য দিয়ে তাদের দলীয় ভিসি সেখানে নিয়োগ করেছে। এবং এই যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, কিভাবে হচ্ছে, কবে থেকে নির্বাচনের যে সূচনা হয়েছে, জামাতি ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে ভিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে জানিয়েছে। এবং আমি আপনাকে হলফ করে এটুকু বলতে পারি, এই যে নির্বাচন কিভাবে, কোন থ্রোতে, কোন ডেটে কী সিদ্ধান্ত নিবে, সব কিছু শিবিরের সাথে পরামর্শ করেই, জামাত ইসলামের সাথে পরামর্শ করেই ভিসির সিদ্ধান্ত নিত, যেগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে দূরে ছিলাম। এখন যদি আপনি বলেন তাহলে আপনি লড়াই সংগ্রাম কেন করেননি, আপনি আন্দোলন করেননি কেন, জ্বালাও পরাণ করেননি কেন? হ্যাঁ, আমরা ধৈর্য ধারণ করেছি, অপেক্ষা করছি, এবং এই জিনিসগুলো এখানে আজকে হয়তো এগুলো অনেক কিছু প্রকাশ হয় না, তার মানে ভবিষ্যতে হবে না, তা হবে, মানে এটা বলা ভুল। মানে এটা কি অনেকটা থ্রেটের মতো যে আমরা যদি বিএনপি যদি ক্ষমতায় জিতে আসে তখন আমরা আর ধৈর্য ধারণ করব না, বিষয়টা কি এরকম? না, এটা কেমন কথা? এটা কেমন কথা? আমরা জাতীয় নির্বাচন, কারণ আমরা কিন্তু অতীতে বিশেষ করে আপনাদের বিরোধী দল যারা আছেন, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির, তাদের কিন্তু প্রচারণার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে ছাত্রলীগ যেরকম হল দখলের কালচার তৈরি করেছিল, সিট দখলের কালচার তৈরি করেছিল, ছাত্রদলেরও এরকম একটা অতীত ইতিহাস আছে। এটার গ্যারান্টি কি যে বিএনপি ক্ষমতায় আসলে আপনারা আবার সিট দখলের রাজনীতি, মারধরের রাজনীতি, গণরুমের সংস্কৃতি চালু করবেন না? গণরুম, গেস্টরুমের যে কালচার ছিল, এটার বিরুদ্ধে যে আমরা মিছিল করেছি, সেই মিছিলগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি, কিন্তু আপনারা পরবর্তীতে দেখে থাকবেন 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি, অথচ যারা ছাত্রলীগ হিসেবে যাদের কাছে যারা নির্যাতন করেছে, ডিপিরিয়ন করেছে, নিষ্পেষণ করেছে, পরবর্তীতে অনেককে আমি দেখেছি যে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা কৌশল বলছেন তারা। এটা কিসের কৌশল হতে পারে? যে আপনি তো নির্যাতন করলেন, সেখানে আপনি তো নিপীড়ন করলেন, সেটা কিভাবে কৌশল হতে পারে? হ্যাঁ, কৌশল হতে পারে যে হয়তো আপনি গা পাচিয়ে ছাত্রলীগ করেছেন, কিন্তু আপনি তো নির্যাতনকারী। আমি নিজেও তো নির্যাতনের শিকার হয়েছি, যার কাছে নির্যাতনের শিকার হয়েছি পরবর্তীতে সে জানতে পারি সে শিবিরের সাথেই ছিল। এটার শিকার তো আমি নিজেও হয়েছি যেদিন আমি জসীমউদ্দিন হলে উঠেছি। সুতরাং যারা নিজেরা বিগত সময় ছাত্রলীগের আন্ডারে থেকে গেস্টরুম, গণরুম কালচার চালু রেখেছে, স্টুডেন্টদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তারা যখন যে ছাত্রদল দীর্ঘ সময় ধরে লড়াই করেছে, গেস্টরুম গণরুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ওপর উল্টা আরও শিবির বিভিন্ন হলে প্রতিনিধি কমিটির মধ্য দিয়ে আমাদেরকে উঠতে দিল না হলগুলোতে, সেই শিবির বলছে যে ছাত্রদল গণরুম গেস্টরুম কালচার চালু করবে। এবং যে হল কমিটির কথা বললেন যে প্রতিবাদ হয়েছে, যারা এই হল কমিটির প্রতিবাদ করেছে, পরবর্তীতে বিভিন্ন হলগুলোতে যারা শিবির প্যানেল দিয়েছে, যারা ভিপিজিএস এজিএস হয়েছে, সবার শিবিরের নেতা এসে পরবর্তীতে আত্মপ্রকাশ করেছে। এই হিপোক্রেসিটা,
এই হিপোক্রেসির বিরুদ্ধে আপনাদের কথা বলতে আপনি যেটা বলছেন সেটা কিন্তু 2009 সালের পরের কথা বলছেন। এই পুরোটা সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কিন্তু এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু পত্রপত্রিকাতেও এটার প্রমাণ পাওয়া যায় যে ছাত্র দল গণরুমের সংস্কৃতি চালু করেছে, ছাত্রদের জোর করে মিছিলে নিয়ে যাচ্ছে, এই ধরনের নানা অভিযোগ কিন্তু পাওয়াই যায়। দেখেন, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিটা এক এক সময় এক এক রকম ছিল, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু আপনি যেই জেনারেশনের সাথে কথা বলছেন, এই জেনারেশনটা কোন সময়টাকে বিলং করে রাজনীতিটা করেছে সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি ছাত্রদলের যে কথা বলছেন, ছাত্রলীগের কথা বলছেন, একইভাবে ছাত্র শিবিরের নিজস্ব সন্ত্রাসী হামলাগুলোর ইতিহাস তো ভুলে যাওয়া যাবে না, পত্রিকার পাতায় তো সেই হিস্ট্রিগুলো আছে। সুতরাং আমরা অতীত ভুলে গিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের চেতনা কি? অপশাসন, স্বৈরশাসন, মানুষের মুখ চিপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপোষহীন সংগ্রাম। আপনি শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটা করছেন, আমি কিন্তু এই প্রশ্নটা শিবিরকে করেছিলাম, ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম, যার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কিন্তু বলছেন যে এগুলো একেবারেই মিথ্যা কথা এবং এগুলো ইচ্ছে করে শিবিরকে ডিহিউম্যানাইজ করার জন্য তাদের বিরুদ্ধে ফ্রেমিং এবং ট্যাগিং করা হয়, এবং তিনি বলছেন শিক্ষার্থীরা এগুলো শুনে এখন হাসাহাসি করে। দেখেন, এগুলো সত্য ইতিহাস, এগুলো ইতিহাসের পাতায় আছে, আপনারা সাংবাদিক মানুষ। সুতরাং এখন যদি আমিও বলি যে আমাদের বিরুদ্ধে এগুলো ট্যাগিং করা হয় কিংবা আমাদের বিরুদ্ধে হচ্ছে যে অপপ্রচার চালানো হয়, অথচ অপপ্রচার তো অবিরাম আমাদের বিরুদ্ধে চালাচ্ছে। অনেকেই আসলে এই ধরনের দুটো নেগেটিভ এখন তৈরি হয়েছে। একটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এই প্রচারটাকে অনেক বেশি সামনে আনা হচ্ছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। আবার জামায়াতে ইসলামী এখন বড় করে হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে। এই দুই নেগেটিভের লড়াই হচ্ছে। এই দুটো জিনিসই কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখতাম। আওয়ামী লীগ সরকার কিন্তু এই দুটো অভিযোগই করতো যে বিএনপির দুর্নীতিবাজ, বিএনপির সময় 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এবং হচ্ছে জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী। তো বিএনপি জামায়াত দীর্ঘদিন ধরে হাইফেনেটেড একটা অবস্থায় ছিল, বিএনপি জামায়াত মাঝখানে হাইফেন দিয়ে লেখা হতো। এখন বিএনপি এবং জামাত দুই মেরুতে। এখন আবার আপনাদের পক্ষ থেকে দেখছি যুদ্ধাপরাধের বিষয়টা নিয়ে আসা হচ্ছে, জামায়াতের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। সাধারণ মানুষ আপনাদের কাছে এই ধরনের কি অভিযোগ করছে? বিএনপির সময়ে প্রকাশিত হওয়া টিএবির রিপোর্ট দিয়ে বিএনপিকে দুর্নীতিবাজ বানাই দেওয়া হচ্ছে, যে দুর্নীতি করে গিয়েছে আওয়ামী লীগ। তো এই অবস্থানটা তো আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করেছি। তাহলে আপনারা কেন আপনাদের জায়গা থেকে, যারা এই কোশ্চেনগুলো আপনাদের জায়গা থেকে করে, তাদেরকে কেন আপনারা এই কোশ্চেনটা তাহলে ছুড়ে দিচ্ছেন না? এক। আর দুই হচ্ছে যে আপনি যখন বলছেন যে রাজাকারের ইস্যুটা যখন আসে, দেখেন যেটা এই সত্য ইতিহাস, এটাকে আপনি কি লুকাতে পারবেন কোনোভাবে? আপনার এখন তারা বলছে ধানের শীষ দেখা শেষ, দাড়িপাল্লা শেষ, নৌকা দেখা শেষ, লাঙ্গল দেখা শেষ, এখন দাড়িপাল্লাকে দেখেন। তো অটোমেটিক্যালি তো এই কোশ্চেনটা আসছে। তো আপনাদেরকে তো দেখানো হয়েছে 71 সালে। এখন আপনি বলছেন আমরা, কিন্তু এখন জামায়াতের মন্ত্রী তো বিএনপির সঙ্গে ছিলেন, তখন তো এই প্রশ্ন আসেনি। এখন এই প্রশ্নটা বিএনপি সামনে আনছে কেন? একসময় তো মিত্রই ছিলেন। এখন তারা যখন দুর্নীতির কথাগুলো যখন বলে আমাদেরকে, তো তখন তো তাদের দুইজন মন্ত্রী আমাদের সাথে তখন ছিল, তখন কেন তারা দুর্নীতির অভিযোগ করে তারা পদত্যাগ করেনি? এই কথাগুলো এটা একটা টিট ফর ট্যাট হচ্ছে না? এখন এই কথাগুলো একের পরে কনভারসেশন আসতেই থাকবে এগুলোর মধ্য দিয়ে। কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে, এগুলো হিস্ট্রিক্যাল অভিযোগ, এগুলো নট অনলি বিএনপির অভিযোগ, এটা ইন্টারন্যাশনালি অভিযোগ যে হ্যাঁ তারা যুদ্ধাপরাধী ছিল। কিন্তু হ্যাঁ, এই অভিযোগগুলো দিয়ে এই বদনাম করে তো রাষ্ট্রের এই মুহূর্তে মানুষের কোনো উপকার হবে না। এখন আমাদের পলিসিটা কি? দেখেন, এই নির্বাচনকে ঘিরে, বিশেষ করে এই জাতীয় নির্বাচনকে ঘিরে আপনি বলছেন যে আমরা যুদ্ধাপরাধী কিংবা আরও অনেক অভিযোগ নিয়ে আসছে। আমাদের অভিযোগের চেয়ে বড় ম্যাটার হচ্ছে যে আমাদের যে এজেন্ডাগুলো আছে এগুলো কিন্তু আমরা প্রসার করে যাচ্ছি। আমাদের এজেন্ডা আছে নির্বাচনকে ঘিরে, যাদের এজেন্ডা নাই এরা অপপ্রচার চালাচ্ছে। আমাদের এজেন্ডা আছে একদিকে যেমন সংস্কারের ব্যাপারে সর্বপ্রথম আমাদের উদ্যোগ আছে, ঠিক একইভাবে যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কী করবো, আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আসবো। ইতিমধ্যেই দেখে থাকবেন যে এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু আবার অপপ্রচারে নেমেছে। আরে ভাই, তারা বলছে এই টাকা কোথা থেকে আসবে? আরে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, আর আমার জনগণের জন্য, আমার নিম্নবিত্ত মানুষের জন্য, আমার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমি মান্থলি 2 থেকে 2,500 টাকা তাদের জীবনের মান উন্নয়নের জন্য আমি সেটা দিব। সেটা নিয়ে আপনি ভুয়া বলছেন? আমি তো এই টাকাটা রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা খাত থেকে দিব, এবং এই মানুষগুলো এই টাকাটা কোথায় খরচ করবে? এটা তো বাংলাদেশেই খরচ করবে, এটা বিদেশে গিয়ে খরচ করবে না। টাকাটা দিন শেষে কোথায় আসবে? আবার সরকারের কাছেই ফেরত আসবে। তাহলে এই যে উদ্যোগগুলো নিচ্ছে, কিন্তু আবার এরকম অভিযোগ হচ্ছে যে অনেক ঋণ খেলাপিকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে, সেটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে। শুধু এটা বিএনপির বিরুদ্ধে অভিযোগ না, এটা হচ্ছে যে জামায়াত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাদের কোনো ঋণ খেলাপি নেই, তাদেরও প্রার্থী আছে সেখানে, তাদেরও তো এই ধরনের প্রার্থী আছে। শুধুমাত্র বিএনপির দিকে কেন অভিযোগ আসছে? আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখছি। এখনো পর্যন্ত 4 আনা পয়সার অনধিকার চর্চা এই রাষ্ট্র তো করেনি। তাহলে আমরা তো আমাদের সততার প্রমাণ দিয়েছি। তাহলে আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি, জুলাইয়ের আরেকজনকে আপনি খুঁজে বের করেন,
যে এখনো পর্যন্ত স্বচ্ছ আছে? খুঁজে বের করে আমাকে দেন যে স্বচ্ছ আছে। সে টেন্ডারবাজি করে নাই, সে হচ্ছে যে নিয়োগ বাণিজ্য করে নাই, সে কোটি কোটি টাকার মালিক হয় নাই, ইনকাম করে নাই, এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। শুধুমাত্র চাঁদাবাজি আর দুর্নীতির অভিযোগে বিএনপিকে ওই হাসিনার ভাষায় যদি আমাদের সাথে আপনারা কথা বলেন, সেটা হচ্ছে আমাদের উপর জুলুম। আমরা এখনো পর্যন্ত কোনো প্রকারের অনধিকার চর্চা করিনি জুলাই অভ্যুত্থানকে ব্যবহার করে। এখন আপনি বলছেন যে আমরা নাকি অপেক্ষায় আছি। ভাই আমি বলছি না, আমি কোনো কিছু বলছি না, আমি মানুষের কথাটাই আপনাকে তুলে ধরছি, আপনি উত্তর দিতে পারেন। দেখেন, আজকে যদি কোনো অনধিকার চর্চার প্রয়োজন থাকতো কিংবা ওইটা করার উদ্দেশ্যে আমি রাজনীতিতে আসতাম, তাহলে ইতিমধ্যেই আমি এটা করে ফেলতে পারতাম। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করবে, আপনি যে এই কথাগুলো বলছেন, নাকি এর চেয়ে সহজ হচ্ছে ধর্ম জিনিসটাকে কাজে লাগানো? মানে এই ধর্মের ব্যবসা যদি বলা হয়, কোট আনকোট ব্যবসা বিএনপি যেটাকে বলছে, অথবা আমরা যদি বলি ধর্মের অনুভূতিকে কাজে লাগানো, সেটার বিরুদ্ধে বিএনপির অবস্থান কি? বিএনপি কি একটি অসাম্প্রদায়িক জায়গা থেকে যাচ্ছে, নাকি অনেকটা হচ্ছে আমরা তাদের চেয়ে বেশি ধার্মিক, দেখেন এই জায়গায় যাচ্ছে? এখন দেখেন, ধর্মের যে বিষয়টা আসছে, আমরা তো আমাদের 31 নং দফাতে বলেছি ধর্মের স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হবে। আমরা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে প্রত্যেককে নিয়ে একটি অন্তর্বর্তীমূলক বৈষম্যের এবং সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা আমরা গঠন করতে চাই। আমরা আমাদের জায়গা থেকে সেটা বলেছি। তাহলে এখন তারা যে প্রচার করতেছে যে হচ্ছে যে জামাত ইসলাম ছাড়া আর কেউ ইসলাম বোঝে না। আচ্ছা, আমিও তো একজন মুসলমান, হচ্ছে যে নারী তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা তো শুধুমাত্র একটা মানে হচ্ছে যে নির্দিষ্ট গোষ্ঠীর হতে পারে না, এটা তো জামাত ইসলামের স্লোগান না। এই স্লোগান তো সকল মুসলমানের স্লোগান হচ্ছে নারী তাকবীর আল্লাহু আকবার। সুতরাং তারা নারী তাকবীর আল্লাহু আকবারকে ব্যবহার করে যেভাবে হামলায় নেমে পড়ে, যেভাবে মানুষকে হচ্ছে যে খুনে নেমে পড়ে, গতকালকেও দেখে থাকবেন যে একজন জামায়াত নেতার মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। কোনো মৃত্যু এই দেশে কাম্য নয়, কিন্তু আপনি দেখে থাকবেন তার পাশেও বিএনপি নেতা তাকে বলছে আপনার পায়ে ধরি, আপনি সামনে যাবেন না। মাঝে মাঝে ইগুকে বাদ দিয়েও পরিস্থিতি সামালানোর জন্য জীবন রক্ষাটা আগে ফরজ, এটা আল্লাহও বলেছেন। সেই জায়গা থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার করার উদ্দেশ্যে উনি বারবার বিএনপি নেতা ওনার কাছে পায়ে ধরার পরও তারপর উনি সামনে এগিয়ে গিয়ে একজন কর্মী সেখানে নিহত হয়েছে। সেখানে বিএনপিরও হতে পারতো, বিএনপির তো অসংখ্য, এখনো 3 জন লাইফ সাপোর্টে আছে বিএনপির, সে বাঁচবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এখানে অসংখ্য মানুষ আহত হয়েছে, কিন্তু সূচনা তো তার জায়গা থেকে হয়েছে। সুতরাং নারী তাকবীর আল্লাহু আকবার স্লোগান বলে আপনি হামলায় নেমে পড়বেন, কয়েকদিন পর তো মুসলিম ধর্মের উপরে এটা হচ্ছে বৈশ্বিকভাবে আঘাত আসবে যে নারী তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে যে দিয়ে হামলা করায়। 1 মাসের মধ্যেই সরকার গঠন হবে, তো সেই ক্ষেত্রে আপনি কি এক শব্দে এটা বলতে পারেন যে আর কখনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে কিনা, সেটা বাংলাদেশ জুড়েই হোক বা বিভিন্ন ক্যাম্পাসেই হোক? আমি এক শব্দে বলতে পারি সেটা হবে না। আমি আপনাকে কথা দিতে পারি যে সামনের রাজনীতিতে কোনো নোংরা রাজনীতির সৃষ্টি হবে না এবং সেটা থাকবেও না ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রতিপক্ষ যদি করে তাও, তবে আমাদের জন্য চ্যালেঞ্জ হবে এই যে প্রতিপক্ষের যে অনবরত নোংরামি, সেটাকে মোকাবেলা করা আমাদের নিঃসন্দেহে এটা চ্যালেঞ্জ হবে। বিশেষ করে মবক্রেসির যে বিষয়টা, একের পর এক মব হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি দেখেন হচ্ছে যে আপনি হয়তো বা আমার ছাত্রদলে যদি কেউ অপরাধ করে আপনি আইডেন্টিফাই করতে পারেন সেটা ছাত্রদলের ছেলে, কারণ আমি আমার ঘোষিত ব্যক্তির বাইরে আমি কোনো ছাত্রদল আমার নেই যে আমি তাকে ছাত্রদল হিসেবে বলবো সে আমার ছাত্রদল। মানে আমার যারা লিস্টেড ছাত্রদল হিসেবে যদি কেউ অপরাধও করে থাকে এবং ভালো কাজ করে আপনি ধরতে পারবেন সে ছাত্রদলের নেতা। কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা এমন একটা রাজনৈতিক সংগঠনের মুখোমুখি হচ্ছি, তারা এতটাই হচ্ছে যে নোংরা রাজনীতিতে অভ্যস্ত হচ্ছে যে তাদের অপরাধী ব্যক্তিগুলোর পর্যন্ত কোনো লিস্ট কোথাও নাই যে তারা যারা শিবিরের কর্মী, কিন্তু আসলেই শিবির করে, শিবিরকে ধারণ করে সকল প্রকার অপকর্ম করে থাকে, কিন্তু সাধারণের বেশে সরাসরি সংগঠনের কাছে দায় দেওয়াটা আপনাদের সাংবাদিকদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা, এটা আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ ধীরে ধীরে টের পাবে। সুতরাং ওইটা থেকে যত দ্রুত সম্ভব এই সংগঠনটা বের করতে পারে ততই বাংলাদেশের জন্য ভালো, আর বের না করতে পারলে এটা বাংলাদেশের জন্য বৃহৎ ক্ষতি বয়ে আনবে, কারণ আপনি অপরাধীকেই ধরতে পারবেন না এটার মধ্য দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।